আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে পুরো খবর। আপিল বিভাগের নির্দেশে জামায়াত ইসলামীকে নিবন্ধন ও প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ও দলীয় প্রতীক পুনর্বহাল করা হলো। এর আগে 2013 সালে হাইকোর্টের এক রিটে রাজনৈতিক দল হিসাবে জামায়াতে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। 2016 সালে রাজনৈতিক দল বা প্রার্থীকে দাড়িপাল্লা প্রতীক বরাদ্দ না দিতে ইসিকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট। পরে 2018 সালে দলটির দলীয় প্রতীক সহ নিবন্ধন বাতিল করে ইসি। 2024 সালের 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে হাইকোর্টের রিট করে জামায়াত। শুনানি শেষে চলতি বছরের 1 জুন দলটির নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দেয় হাইকোর্ট। দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় দেশের মানুষের গণতন্ত্র চর্চায় ও উন্নয়নে জামায়াতে ইসলামী কাজ করবে বলেছেন দলটির আইনজীবী। বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দাড়িপাল্লা প্রতীক সহ আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিল। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে, এটি সকলেরই প্রত্যাশা। বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন বাংলাদেশে স্মার্ট, ইফেক্টিভ, ইনোভেটিভ, ইনক্লুসিভ রাজনৈতিক এনভায়রনমেন্ট গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। 3 সিসির বিচার অবশ্যই হতে হবে জানিয়ে মবের পুনরাবৃত্তি যেন না হয় তা সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ফ্যাসিস্টের দোসর পুলিশ সদস্যরা আদালতে আসামিদের নিরাপত্তা দিচ্ছে না বলে অভিযোগ তার। আর অনির্বাচিত সরকার থাকলে মবের সুযোগ তৈরি হয় বলে দাবি দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর। সাইফুল রিপনের প্রতিবেদন। নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, শেখ হাসিনার ইচ্ছামাফিক নির্বাচন করায় অবশ্যই কাজী রকিবউদ্দিন, নুরুল হুদা ও কাজী আব্দুল আওয়ালের বিচার হতে হবে, তবে তা হতে হবে আইনসঙ্গতভাবে। মব সৃষ্টিতে দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন রিজভী। আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আসামির নিরাপত্তা তো সরকারের, তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না? দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানও জানান তিনি। এই সরকার জনগণের আন্দোলনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছামতো সরকার গঠনের সুযোগ দেবেন। এদিকে রাজধানীর উত্তরার আজমপুরে 31 দফার গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। মত সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক, কারণ মব জাস্টিস করে যারা মনে করে যে আমরা সরকার পালাই দিচ্ছি, সরকার পালাই গেছে আমাদের ভয়ে, তারাই এই মব জাস্টিস সৃষ্টি করতেছে। সংস্কার, বিচার, নির্বাচন নিয়ে বিতর্ক ছড়িয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের ভিতরে অনেকে আছেন, বিভিন্ন দল হয়তো থাকতে পারে যে আগে বিচার পরে সংস্কার, আগে সংস্কার পরে নির্বাচন, এগুলি সবই নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, এখন দেশেরও নেতৃত্ব দিচ্ছেন। এখন তিনি বাংলাদেশের একজন রাষ্ট্রীয় নেত্রী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপমন্ত্রী জনাব সান ওয়েডং এর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। এ সময় বাণিজ্য বৈষম্য দূরীকরণ, আধুনিক প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তার আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়াংচাও এর সাথে অনুষ্ঠিত হয় আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা। উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হয় বন্ধুত্বপূর্ণ পরিবেশে। চীনের পক্ষ থেকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানানো হয়েছে। পাশাপাশি দেশটি নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির পক্ষ থেকে কৃষি, শিল্প, স্বাস্থ্য ও অবকাঠামোতে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা করার তাই করা হচ্ছে, কোনোভাবেই তা আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার গুগল পে এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, মূল্যস্ফীতি ৫% নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। টাকার আর অবমূল্যায়ন হতে না দেওয়ার কথাও জানান গভর্নর। সাদাত নিশাদের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত। গুগলে মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবা চালু করলো। ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত, নিরাপদ পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। রাজধানীর এক হোটেলে গুগল পে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, ইতোমধ্যে 20টি ব্যাংকে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। আর জুলাই শেষে আরও 7টি ব্যাংকের নিরীক্ষা শেষ করা হবে। সুপারভিশন চালু করতে যাচ্ছি সামনে জানুয়ারি থেকে। এই জুলাই থেকেই 7টা ব্যাংকে আমরা ট্রায়াল রান শেষ করে ফেলবো। জুলাই ডিসেম্বরের মধ্যে 20টা ব্যাংক অলরেডি শেষ হয়েছে। এটাকে করতে হবে, which is forward looking। তো আমরা চেষ্টা করছি ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে, যাতে আগের মতো অবস্থায় আর কোনোদিন যেন আমাদের ব্যাংকিং খাত ফেরত না যায়। মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার ঘোষণা দেন গভর্নর। বলেন, টাকাকে কোনোভাবেই অবমূল্যায়িত হতে দেবেন না তিনি। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত না। স্পেকুলেটিভ প্রেসার, আমি যেটা আগেও বলেছি এখনো বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না। আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে, আমাদের বাজার, নট আউটসাইড মার্কেট। এই সময় অনুষ্ঠানে উপস্থিত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নৈরাজ্য সৃষ্টি ও আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিত হামলার অভিযোগ করেছেন ইশরাক হোসেন। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এই অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, একদল স্বৈরাচারের দোসর এবং নগর ভবনের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার নেতৃত্বে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আসে। এ সময় সন্ত্রাসীরা তার নামে স্লোগান দিয়ে তার পক্ষের আন্দোলনকারীদের ওপরেই হামলা চালায়। এ সময় তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য শান্তিপূর্ণ এই আন্দোলন চিরতরে বানচাল করে দেওয়া। এর পেছনে ষড়যন্ত্রকারী যেই হোক, তাদেরকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। নগর ভবনে একদল স্বৈরাচারের দোসর এবং নগর ভবনের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে এবং তারা আমার নামে স্লোগান দিয়ে তারা যারা এতদিন যাবৎ আন্দোলন করেছে, আন্দোলনের যারা অগ্রভাগে ছিল, যারা আন্দোলনের পরিচিত মুখ বলে আমরা জানি, তাদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং 3 জন এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে। কোনো টেন্ডার কিংবা অনুমতি ছাড়াই কাটা হয়েছে জাতীয় কিডনি ইনস্টিটিউটের 30 বছর বয়সী মেহগনি গাছ। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও একজন উপপরিচালকের অনুমতিতে এ গাছ কাটে আউটসোর্সিং ক্লিনার রফিক। এ বিষয়ে থানায় মামলা করেছে ইনস্টিটিউট প্রশাসন। আউটসোর্সিং নিয়োগে বলয় তৈরি করে কেনা কাটা সহ এমন অসংখ্য কাজ করেন বলে অভিযোগ হাসপাতাল সংশ্লিষ্টদের। হাসান আল মাহমুদের রিপোর্ট।
30 বছর বয়সী মেহগনি গাছের এ গুঁড়িগুলো জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালের। শনিবার বিকেলে অনেকটা লোকচক্ষুর আড়ালে কেটে ট্রাকে তোলার আগ মুহূর্তে জানতে পেরে আটকে দেন নিরাপত্তা কর্মীরা। গাছ কাটা শ্রমিকরা জানান, আউটসোর্সিং পরিচ্ছন্নতা কর্মী রফিক লোক ডেকে গাছ কাটে, তবে সরকারি প্রতিষ্ঠানে গাছ কাটার ছিল না কোনো অনুমতি। হাসপাতাল এলাকায় গেলে পাওয়া যায় না রফিককে, তবে প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মীরা জানান, প্রশাসনিক কর্মকর্তাই নির্দেশ দিয়েছিল তাকে। যে ময়লার যে রফিক ছিল ওনাকে দেখাই দিছে যে ইনি গাছ কাটতে বলছে আমাদের। এখন ওনাকে যখন বলা হয়েছে তখন আপনি গাছ কাটলেন কেন, কার পারমিশনে কাটছেন, তখন উনি বলতেছে যে আমাকে ওর স্যার পারমিশন দিচ্ছে। তো রফিককে জিজ্ঞেস করলাম, তো তোমার এই গাছ কাটার অনুমতি দিচ্ছে কে? বললো যে আমি তো অনুমতি কি আমাদের প্রশাসনিক কর্মকর্তা মিজান স্যার। এ বিষয়ে কিছুই জানেন না হাসপাতালটির সার্বক্ষণিক দায়িত্ব পালন করা আবাসিক সার্জনও। জানান, তাৎক্ষণিক হাসপাতালের উপপরিচালককে জানালেও ব্যবস্থা নেননি তিনি। গাছের ডাল কাটা বা এই কাটার জন্য যে আমাদের টাকা দিতে হবে, কারণ ওইটাতে তো ট্রাক ভাড়া দিতে হবে, বা ট্রাক কেনই আসবে গাছের ডাল কাটতে হলে, তো ফান্ড পাবে কোত্থেকে? তো জিনিসটার মধ্যে কিছু ফিশি ব্যাপার ছিল। তবে হাসপাতালের একটি গাছ করাত দিয়ে দিনের বেলা কেটে নিয়ে যাওয়াকে নিরাপত্তা ত্রুটি হিসেবে দেখছেন শিক্ষকরা। এটা তো অনেক বড় সিকিউরিটি ইস্যু অবশ্যই, কারণ একটা হাসপাতালের মধ্যে একটা সরকারি ভবনের ভিতরে একটা ট্রাক নিয়ে এসে গাছ কেটে নেওয়া যেত, অনেক বড় ইস্যু এটা। হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা ক্যামেরায় কথা না বললেও জানান, প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে হাসপাতালের উপপরিচালক গাছ কাটার সঙ্গে জড়িত ছিলেন। একই সঙ্গে বিধি ভেঙে কারো সঙ্গে আলোচনা ছাড়াই আউটসোর্সিং নিয়োগ, টেন্ডার আহ্বান সহ একাধিক অভিযোগ উপপরিচালকের বিরুদ্ধে। তবে এসব বিষয়ে আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন তিনি। এ বিষয়ে সোমবার স্থানীয় থানায় মামলা করে হাসপাতাল প্রশাসন। সোমবার পুলিশ গিয়ে তদন্ত করে হাসপাতালে। তবে পরিচালক বলেন, বিকেলে যখন লোকজন কম ছিল তখনই গাছটি কাটা হচ্ছিল। মামলার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং তারা গাছ নিয়ে যেতে পারেনি। এই ঘটনা জানার পরপরই আমরা থানার ওসি সাহেবের সঙ্গে কথা হয়, আমরা ওখানে মামলা করে দিয়েছি। ইন্টারনালি তদন্ত কমিটি করা হয়ে গেছে এবং কমিটি কাজ শুরু করে দিয়েছে। হাসপাতালের অভ্যন্তরে কোনো সম্পদ এভাবে কাটাকে নিরাপত্তা ত্রুটি হিসেবে দেখছেন পরিচালকও। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।